নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প গুরুচণ্ডালী। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সীতানাথ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত, বাংলা পড়াতেন। ভাষার দিকে তাঁর দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না, ছিল বেশ প্রখর। ছেলেদের লেখার মধ্যে গুরুচণ্ডালী তিনি মোটেই সইতে পারতেন না। সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা। ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনতো এক এক সময়, ক্লাসে বসেও লিখত। সীতানাথ বাবু সেই সব রচনা পড়তেন, পড়ে পড়ে আগুন হতেন। ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথ বাবুর কাছে। এত করে বকেও গুরুচণ্ডালী দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি। উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক, সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন। দেখতে দেখতে তাঁর চোখ লাল হয়ে উঠল। হাতের দুরঙা পেন্সিলের লাল দিকটা খসখস করে চলতে লাগলো খাতার উপর। রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন। এর যে ছেলেদের চাপকে লাল করা যেন ঢের সোজা ছিল, ঢের ঢের আরামের ছিল, আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মিটত তার। খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন, আর কি দেখবো, খালি গুরুচণ্ডালী। কতবার করে বলেছি, হয় সাধু ভাষায় লেখো নয় কথ্য ভাষায়, যেটাতেই লেখো তা ঠিক হবে, কিন্তু আগা গোড়া এক রকমের হওয়া চাই। সাধু ভাষায় আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না, না কিছুতেই না। কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি। গণেশ বলল, আমি সাধু ভাষায় লিখেছি স্যার। সাধু ভাষায় লিখেছো? এই তোমার সাধু ভাষা? সীতানাথ বাবু গাদার ভেতর থেকে তার খাতাটিকে উৎখাত করেন। কি হয়েছে? দুগ্ধ ফেনো নিভ শয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল। দুগ্ধ ফেনো নিভের সঙ্গে? কেন স্যার, কোরিয়া তো লিখেছি আমি। কোরিয়া কি সাধু ভাষা হয়নি স্যার? কিন্তু ধপাস, ধপাস কি ভাষা? দুগ্ধ ফেনো নিভের পরে এই ধপাস? গণেশ এবার ফেনোনিভের মতোই নিভে যায়, টু শব্দটি করতে পারে না। কতবার বলেছি তোমাদের যে ভাষায় খিচুড়ি পাকিও না, হয় সাধু ভাষা না কথ্য ভাষায়, যেটাতে হয় একটাতে লেখো। কিন্তু দেখো আগা গোড়া যেন এক রকমের হয়। গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে কেউ নিখুঁত করে বলতে পারো? পারি স্যার। মানুষ উঠে দাঁড়ালো, কিন্তু দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো সে। ধপাসের সাধু ভাষা কি হবে তার তা জানা নেই। খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল। তার মানসে যে কি ছিল তা জানা গেল না। শরীর উঠে বলল, কিসে বলবো স্যার, কথ্য ভাষায় না অকথ্য ভাষায়? তোমার যাতে প্রাণ চায়। দুগ্ধ ফেননিভ শয্যায় আয়েশ করে বসলো। দুগ্ধ ফেনো নিভের সঙ্গে আয়েশ? সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে ওঠে। ওহে বাপু, গুরুচণ্ডালী কাকে বলে তা কি তোমার মাথায় ঢুকেছে? মনে করো যে চাঁড়ালটা আমাদের এই স্কুলে ঝাঁট দেয়, সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে এক আসনে বসে, তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে, কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দাঁড়ায়। কিন্তু দুজন চাঁড়াল স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে, কারো চোখেই খারাপ দেখায় না। কথ্য ভাষার যে শব্দ সাধু ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না, সেই কথাই আবার অন্যান্য কথ্য শব্দের সঙ্গে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে। যেমন উদাহরণ স্বরূপ। বলবো স্যার, এতক্ষণে আমি বুঝতে পেরেছি, বলে ওঠে গণেশ। দুগ্ধ ফেননিভ শয্যায় আয়াস সহকারে বসিল কিংবা উপবেশন করিল। এবার হয়েছে স্যার।
কিংবা আরো বেশি সাধুতা করে আমরা বলতে পারি। নিরঞ্জন উঠে বলে, আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহ করিল। দীপক বলে, সমাসীন হইল বলা যায়। এই, আবার তুই এসবের মধ্যে সমাস ঢোকাচ্ছিস? গণেশ তার কানের গোড়ায় ফিসফিস করে। এতেই কেঁদে কুল পাইনে, এর ওপর আবার সমাস? যেমন উদাহরণস্বরূপ। সীতানাথ বাবু বলতে থাকেন, কিন্তু তার বলার মাঝখানে পিরিয়ডের ঘন্টা বেজে যায়। উদাহরণস্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয়। নিজের বক্তব্য আর একদিনের জন্য মুলতুবি রেখে সমস্ত প্রশ্নটাই আমূল রেখে যান। দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখলো যে সেকেন্ড পণ্ডিত মশাইও সরকারি দোকানে এসেছেন। লম্বা লাইনের ফাঁকে সীতানাথ বাবুও দাঁড়িয়ে। সেই কিউ এর ভেতর মহল্লার ঝাড়ুদার, নিশ্চয়ই সে চন্ডাল, যেমন রয়েছে তেমনি আছে পাড়ার গুন্ডারা। তারাও কিছু সাধু নয়, বরং তাদের প্রচন্ডালি বলা যায়। প্রচন্ড তাদের দাপট। পাড়ার সার এবং অসার সবাই এক সারের মধ্যে সমানে খাড়া, রীতিমতো গুরুচন্ডালি। সীতানাথ বাবু ছিলেন সারির মাঝামাঝি। গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথ বাবুকে। চন্ডালদের মধ্যে গুরুদেব! ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো। সে দৃশ্য অবাক হয়ে দেখার মতোই। সীতানাথ বাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না। অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা করে এগুচ্ছিল। কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন, হাঁড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুঁজে পাড়ি দেবেন স্কুলে, সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার। সহসা এক বালক সুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো। ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন। স্যার, স্যার, ব্যাগ গ্রহণ করলো, ব্যাগ গ্রহণ করলো। শুনতে পেলেন তিনি। শুনেই তিনি পিছনে ফিরে তাকালেন। দেখতে পেলেন গণেশকে কিউ এর শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে। ব্যাগ্রহণ করলো? তার মানে কেন তিনি ব্যগ্র হবেন? আর হন যদি বা, তো কালকে কেন? ব্যগ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয়? এই মুহূর্তেই বা নয় কেন? আর এই মুহূর্তে ব্যগ্র হই বা কি হবে? কিউ এর লাইন তো আর ছেলেদের খাতার লাইন না যে পেন্সিলের এক খোঁচায় ফ্যাশ করে কেটে এগিয়ে যাবেন। যতই তাড়া থাক, যতই ব্যগ্র হন, আগের লোকেদের কাটিয়ে এগোবার একটু উপায় নেই এখানে। ফাঁড়ার মতো অকাট্য এই লাইন। স্যার, স্যার, পুনরায়, পুনরায় ব্যাগ গ্রহণ করলো, ব্যাগ গ্রহণ করলো। আবার সেই আর্তনাদ। সীতানাথ বাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যগ্র ভাবেই গণেশের কান দুটো ধরে মুলে দেন আচ্ছা করে, কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে। কিন্তু ওকে আছড়াবার এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পা ছাড়া করার কোনো মানে হয় না। আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকল। যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল। দেখেন যে তার পকেট মারা গেছে। পকেটের যেখানে টাকার ব্যাগ থাকে সেখানটা ফাঁকা। বৃথা হইচই না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। স্যার, তখন আমি কি বলেছিলাম? আমি অত করে বললাম, তা আপনি কান দিলেন না, আদৌ কর্ণপাত করলেন না। গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে। দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে। কি বলেছিলে তুমি? তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলেছিলে, আর এইদিকে আজ আমার সর্বনাশ হয়ে গেল। কাল ব্যগ্র হতে বলেছি? মোটেই না। আমি বলছিলাম আপনার ব্যাগ গ্রহণ করলো। আপনার পরেই যে লোকটা দাঁড়িয়েছিল, সেই হতভাগায় পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে। তা পকেট মারলো বলতে তোর কি হয়েছিল রে হতমুখ্য? সীতানাথ বাবুর সমস্ত রাগ এখন গিয়ে গণেশের ওপর পড়ে। সোজাসুজি তা বললে কি হতো? তাতে কি মহাভারত অশুদ্ধ হতো? পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোর পাপ মুখে? ছি 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 ছি। গণেশ নিজের জিভ কাটে। অমন কথা বলবেন না স্যার। পকেট মারছে সে কথা কি আমি আপনার সামনে উচ্চারণ করতে পারি?
পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না। আর বলুন, গুরু মশাইয়ের কাছে এমন চন্ডালের মতো ভাষা কি বলা যায়? ও কথা, অমন কথা বলবেন না স্যার। ব্যাগ গ্রহণ করলো বলেছি, জানি যে তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি, গুরু চন্ডালে একটুখানি রয়ে গেছে। কিন্তু কি করব, ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই স্যার। কত করে ভাবলুম, কিন্তু কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না। এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে সটকালো। শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প গুরু চণ্ডালী। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।